পড়ালেখা শেষ করে বর্তমানে আমি বেকার জীবনযাপন করতেছি। শুধু বেকাররাই বুঝে বেকার জীবন কতটা কষ্টের। তাই কিছুদিন আগে এক বন্ধুকে বলেছিলাম যে কোনো একটা চাকরির খোঁজ দিতে। তাই সে আজকে সকালে আমাকে ফোন দিয়ে একটা কোম্পানির ঠিকানা দিল আর বলল গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে। ওর কথা মতো সকালে আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্য পথে। বাসার সামনে একটা বাসা পেয়ে গেলাম। সেখানে উঠে বসে পড়লাম জানালার পাশে সিটটায়। কানে হেডফোন লাগিয়ে আমি গান শুনতেছিলাম। এমন সময় শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে। আমি ঘুরেই তো বড়সড় একটা ক্রাশ খেলাম, কারণ পরীর মতো একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বললাম, কি চাই আপনার? সিটটা। মানে? জানালার পাশের সিটটাতে আমি বসবো, তাই আপনি আমার সিটটাতে বসেন। না ম্যাম, আমি পারবো না। প্লিজ ভাইয়া। হবে না, হবে না, বুঝছেন? আমার আবার একটু ভাব বেশি। বুঝেছি, সোজা কথায় উঠবেন না, তাই রাস্তাটা একটু বাঁকা করতে হবে। কি করবেন আপনি শুনি? যদি আপনি না ওঠেন তাহলে আমি সব মানুষকে বলে দিব আপনি আমার গায়ে হাত দিতে চাইছেন। আরে আরে থামেন, এই যে বসেন আপনি, আমি অন্য সিটে গিয়ে বসি। না, আমার পাশেই বসতে হবে আপনাকে। কেন বসবো? আমি বলছি তাই, না হলে কিন্তু সবাইকে ওই কথাটা বলে দিব। আরে না না, এই তো বসছি। বলেই আমি ওর পাশের সিটেই বসে পড়লাম। কিছু দূর যাওয়ার পরে মেয়েটাই নীরবতা ভেঙে বলল, এই যে মিস্টার। আমি আবির। জি বলুন। আমি মিম। আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, কোথায় একটু লাইন মারার চেষ্টা করবেন, কিন্তু আপনি তো দেখছি কথাই বলছেন না। আমি মেয়েদের সাথে কথা কম বলি। ও, তা কোথাও যাচ্ছেন মনে হয়। হুম, চাকরির ইন্টারভিউ দিতে। ও ভালো কথা, তা কোন কোম্পানি? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও, তা আপনি কি গাড়ি ড্রাইভ করতে পারেন? সেটা আপনাকে কেন বলতে যাব? ভাই তো এটাও জিজ্ঞেস করতে পারে, তাই না? ওই, আপনি কি আমার ভাইবা মাস্টার নাকি যে এত কথা বলতেছেন? হতেও তো পারি, তাই না? আপনার ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করে থাকুন তো। ওকে, থামলাম। তবে আপনার সম্পূর্ণ পরিচয়টা দেয়া যাবে কি? হুম, আমি রবিউল ইসলাম রবি। এবার মাস্টার্স কমপ্লিট করেছি। বাড়ি রংপুর। মিমের সাথে কথা বলতে বলতে আমি আমার জায়গায় এসে আমি নেমে পড়লাম। দেখলাম মিমও নেমে পড়ল। মিম একটা প্রাইভেট কারে উঠে চলে গেল। মিমের চলে যাওয়াতে আমার মনটা একটু হলেও খারাপ হয়ে গেল, কারণ মিমের ভয়েসটা ছিল অনেক সুন্দর আর দেখতেও সুন্দর। এক কথায় আমার মনের মতো একটা মেয়ে। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি কোম্পানিতে এসে পড়লাম। বিশাল বড় একটা কোম্পানি, অনেক লোক আসছে ভাইবা দিতে। অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক আসলো। আমি উঠে স্যারের রুমের দিকে পা বাড়ালাম। ভিতরে যাওয়ার আগে বললাম, আসতে পারি? জি, আসুন। আমি ভিতরে ঢুকে সামনের দিকে তাকাতেই হা হয়ে গেলাম, কারণ সেখানে বসে আছে আমার সাথে বাসে আসা মিম। আমার এমন অবস্থা দেখে মিম বলল, কি মিস্টার রবি, ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে আসবেন? এগিয়ে গিয়ে বললাম, জি ম্যাম। বসেন। থ্যাংক ইউ ম্যাম। মিমের পাশে একটা পুরুষ মানুষ বসে আছে। ওনাকে মিম বলল, বাবা, তুমি একটু বাইরে গিয়ে ঘুরে আসো। ওকে মাই সুইটহার্ট, তুমি থাকো, আমি গেলাম। বলেই স্যার চলে গেল। আর তখনই মিম বলল, কি রবি সাহেব, গাড়ি ড্রাইভ করতে পারেন তো? হ্যাঁ ম্যাম, পারি, কিন্তু আমি তো ড্রাইভার হতে আসি নাই। সেটা ঠিক আছে, তবে আপনার ওই চাকরিটার বেতন কত সেটা জানেন তো? হ্যাঁ ম্যাম, 25,000 টাকা। আমি আপনাকে 40,000 টাকা দেব ড্রাইভারের জন্য। আমি মিমের কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার টাকার দরকার ছিল। আচ্ছা রবি, শোনো, আমরা দুজন দুজনকে তুমি করে ডাকবো। না মানে ম্যাম। নো ম্যাম, বলো মিম। ওকে মিম। আর শোনো, তুমি তো মাস্টার্স করেছো, তাই একটু ভালো বুঝবে। কালকে আবু বিদেশে যাবে, তাই ব্যবসাটা আমরা দুজনেই দেখব। ওকে ম্যাম। না মানে, ওকে মিম। আর শোনো, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। কিন্তু আমি তো থাকার জন্য বাসা ঠিক করেছি। ওটা বাদ, চলো এখন বাসায় যাব।
আর তোমার যা যা লাগে দুপুরে এসে কিনে নিয়ে যাবে। আমি মিমের সাথে বাড়িতে এসে ওদের বাড়ির সামনে নামলাম। বিশাল বড় বাড়ি ওদের। আমি ধীরে ধীরে ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম। আমি বাড়িতে ঢুকতেই তো অবাক হয়ে গেলাম, কারণ সেখানে বসেছিল আমার বাবা। বাবাকে দেখে আমি এগিয়ে গিয়ে বললাম, আব্বু তুমি এখানে? কেন, আমি বুঝি আসতে পারি না এখানে? আরে সেটা বলতেছি না, তুমি স্যারকে চেনো কিভাবে? আরে পাগল, তোর স্যার আমার বন্ধু হয়, বুঝলি? হুম আর ওকে বলে আমি তোর চাকরির ব্যবস্থা করে দিলাম। বুঝলাম। আচ্ছা কামাল, আমি এখন যাই। রবি আজ থেকে এখানেই থাকবে। আমার স্যারের নাম হচ্ছে কামাল, আর আমরা কিন্তু তেমন গরিবও না, আমাদের নিজস্ব ব্যবসা আছে। আমি যেন সারাদিন ঘুরে বেড়াতে না পারি, তাই আব্বু এই ব্যবস্থা করে দিছে। বলেই আব্বু চলে গেল। আমি আমার রুমে গিয়ে ড্রেস পাল্টে এসে রাতে খাবার খেলাম। খেয়ে এসে আমি রুমে বসে বসে ফোন টিপতেছি, এমন সময় মিম আমার রুমে আসলো। আরে ম্যাম আপনি? কেন, আসতে পারি না বুঝি? আরে অবশ্যই আসতে পারেন, বসেন ম্যাম। তোমাকে কিন্তু এবার খুন করে ফেলবো। আরে কেন ম্যাম, আমার ভুলটা কি? তোমাকে না আমি বলছি আমাকে ম্যাম বলবা না, আর আমি তোমার থেকে ছোট, তাই নাম ধরে ডাকবা। কিন্তু আপনি তো আমার ম্যাডাম, আপনার কোম্পানিতে আমি সামান্য কিছু টাকার চাকরি করি। ওই, তোমার কাছে আমি ওই কথা শুনতে চাইছি? না, তাহলে যেটা বললাম সেটা যেন মনে থাকে। কিন্তু তবুও। কোনো কিন্তু নাই। আর হ্যাঁ, আমি এখন যাই, কালকে সকালে কথা হবে। ওকে ম্যাম, সরি, গুড নাইট মিম। মনে থাকে জানো, গুড নাইট। বলেই মিম চলে গেল। আর আমি বসে বসে ভাবতেছি, এটা মেয়ে না ডাকাত রে ভাই। কারণ যখন মিম রাগ করে মনে হয় তখন মিমের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শ পেলাম আমার মুখের মধ্যে। চোখ খুলতে দেখতে পেলাম মিম আমার নাকটা ধরে টানতেছে। এটা দেখে আমি মিমকে বললাম, আরে কি হলো, আমার নাকটা টানতে টানতে বড় করে দিবে নাকি? দেবই তো, কারণ সেই কখন থেকে ডাকতেছি আর মহারাজ আরো বেশি করে ঘুমাইতেছে। নাক বড় হলে আমাকে তো আর তখন কেউ বিয়ে করবে না, তখন আমার কি হবে? কেউ করবে কিনা জানি না, তবে আমি তো করবই। মানে? কিছু না, গাধা একটা। ওই, আমাকে গাধা বলবা না বলে দিলাম। ওকে, বলবো না। এখন ফ্রেশ হয়ে আসো, এক জায়গায় যাব। এত সকাল সকাল কেন? বিএফ এর সাথে দেখা করবে নাকি? থাপ্পড় খেয়ে অবাক হয়ে গেলাম, কারণ সামান্য একটা কথার জন্য মিম আমাকে থাপ্পড় মারলো। আমার এমন অবস্থা দেখে মিম বলল, আমার যদি বিএফ থাকতো তাহলে তোমাকে লাগতো না। সরি, আমার ভুল হয়ে গেছে। ওকে, বাদ দাও সব, এখন যাও তো, ফ্রেশ হয়ে খেতে আসো। ওকে, বলে আমি ফ্রেশ হয়ে খেতে আসলাম। খাওয়া শেষ করে মিম আর আমি বাড়ি থেকে বের হলাম। আমি ড্রাইভ করতেছি আর মিম আমার পাশে বসে আছে। সত্যি বলতে কি, আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ পরে মিম নীরবতাটা ভেঙে বলল, আচ্ছা রবি, তুমি কখনো প্রেম করো নাই? হা 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 হা, হাসালে আমাকে। হাসো কেন? কারণ আমার মতো দেখতে খারাপ চেহারার ছেলেকে ভালোবাসবে আবার কে? ওই, তোমাকে কে বলছে যে তুমি দেখতে খারাপ? কেউ অবশ্য বলে নাই। তাহলে যে বললা খারাপ? ভালো হলে তো যে কেউ প্রেমে পড়তো, তাই না? পারে নাই সেটাও অবশ্য আমার জন্য ভালো। সত্যি কথা বলতে কি, তুমি সত্যিই দেখতে অনেক সুন্দর। ও তাই? তাহলে তো তোমাকে ধন্যবাদ দেওয়া লাগে, কারণ একজন হলেও আমাকে ভালো বললো। হয়েছে, আর পাম দিতে হবে না, ওই সামনের জায়গাটাতে দাঁড় করাও। ওকে। গল্প করতে করতে আমরা দুজন অনেক দূরে চলে এসেছি। পরে ওই জায়গায় গিয়ে গাড়ি পার্কিং করে আমি তো ভিতরে ঢুকেই অবাক, কারণ ওখানে আমার দুজন ক্লোজ বন্ধু রয়েছে। তার মধ্যে জয়া নামের বান্ধবীটা আবার আমাকে ভালোবাসতো। যাই হোক, এসব ভাবতে ভাবতে ওদের কাছে গিয়ে বললাম, কি রে, তোরা এখানে কেন? আজকে আমাদের রিলেশনের 1 বছর পূর্তি, তাই আমি মিমকে উইশ করেছিলাম, কিন্তু তুই ওর সাথে কেন?
আমি মিমের বডিগার্ড। আরে না জয়া, ও আমার অফিসের এমডি। আমি কোথাও গেলে ওকে সাথে নিয়ে বের হই। ও ভালো তো। তা জয়া, তুই রিলেশন কবে শুরু করলি? একবারও তো আমাকে বললি না। তুই তো আর আমাকে ভালোবাসবি না, তাই তো একেই লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছি। অনেক ভালো করেছিস। তা এখন কয়টা রিলেশন করতেছিস? আরে একটাও না। কি বলিস, তোর মতো ছেলের পিছনে তো 8-10টা মেয়ে ঘুরে বেড়াবে। এই জন্যই তো আমার কপালে একটাও নাই। আচ্ছা বাদ দে সব, চল এখন ট্রিট দিবি। ওকে চলো সবাই। তারপর সবাই চলে গেলাম। ওদের দুজনের সাথে আরও কিছু সময় পার করার পর মিম আর আমি চলে আসলাম। আমি গাড়ি ড্রাইভ করতেছি, এমন সময় মিম আমাকে বলল, আচ্ছা রবি, জয়া তোমাকে খুব লাভ করতো? অনেক। তাহলে তুমি কেন ওর সাথে রিলেশন করো নাই? তুমি পাগল হয়েছো নাকি? কেন? আরে ও যে বড় লোকের মেয়ে, কখনোই আমার কাছে থাকতে পারতো না, বুঝছো? সবাই তো আর এক না, কেউ কেউ সত্যিকারের লাভ করে। সেটাও ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, বলো। তুমি যদি আর কোনোদিন কোথাও বলো যে তুমি আমার বডিগার্ড, তাহলে কিন্তু তোমাকে সেখানেই গলা টিপে মেরে ফেলবো। মিম চোখগুলো লাল আর বড় বড় করে কথাটা বলল। তাহলে আমি কি বলবো? বলবা যে আমি তোমার হবু বউ হই। কি বলছো এসব? আমি পারবো না এই কথা বলতে। কেন? কারণ তুমি তো আমার বউ না, তাই। হই না, কিন্তু হতে কতক্ষণ? কি বললা? কই কিছু না তো। এই গাড়ি দাঁড় করাও, আমরা বাসায় চলে এসেছি। তারপর আমি আর মিম গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলাম। সকাল থেকে সারাদিন আমরা বাহিরে ছিলাম। এখন বাজে রাত 9টা। বাড়িতে ঢুকতেই দেখছি সবাই আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমরা সামনে যেতেই আঙ্কেল বলল, কই ছিলে সারাদিন? ফোনটাও তোলার সময় পাওনি দুইজনের একজন। কত চিন্তায় ছিলাম আমরা, জানো? সরি আব্বু, বুঝতে পারি নাই। আর এরকম ভুল হবে না। ওকে রবিন, রুমে খাবার দেওয়া আছে, ওইখানে গিয়ে দুইজনে খেয়ে ঘুমিয়ে পড়ো। ওকে আব্বু। বলেই আঙ্কেল আন্টি চলে গেল। তখন মিম আমাকে বলল, চলো এখন খাবো। না আমি খাবো না, তুমি খেয়ে নাও। কেন খাবে না? এমনি। দেখলাম মিম একটা প্লেটে ভাত তরকারি নিয়ে আমার কাছে এসে বসলো। নাও হা করো। কেন? এখন খাবে তুমি, হা করো তো। আমি মিমের হাতে খাইতেছি আর এক নজরে ওর দিকে তাকিয়ে আছি। কেমন যেন ওর চোখে মুখে একটা মায়াতে ভরা। ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে। আমায় এভাবে তাকিয়ে থাকতে দেখে মিম বলল, কি দেখো ওভাবে? তোমাকে। কেন? তোমার মাঝে কেমন জানি একটা মায়া আছে। কেমন মায়া? জানি না, তবে তবে কি? তোমাকে আমার অনেক ভালো লাগে। শুধু কি ভালো লাগে, আর কিছু না? তা তো জানি না। তা কেন জানবে? তুমি তো শুধু ঘোড়ার ডিম জানো। হয়েছে, এখন খাওয়াই দাও তো, ক্ষুধা লাগছে অনেক। মিম আমাকে খাওয়াই দিয়ে আমার মুখের কাছে মিমের মুখটা এনে মিম বলল, আচ্ছা, তুমি কি আমাকে একটুও বুঝো না? আমি আবার কি বুঝি না? এই যে তোমার এত কাছে আসি, তোমার এত কেয়ার করি, কেন? আমি তোমার ভালো একজন বন্ধু, তাই। আমি কি শুধুই তোমার বন্ধু, হুম আর কিছুই না? ভাই হতে পারি, কারণ তোমার কোনো ভাই নেই, তাই। এই কথা বলার সাথে সাথে মিম আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে চলে গেল। মিমের এমন ব্যবহার দেখে আমি কিছুই বুঝলাম না, কেন ও আমার সাথে এমন করলো। তাই আমি বিছানা থেকে উঠে মিমের রুমের দিকে গেলাম। গিয়ে দেখি মিম রুমের দরজা খোলা রেখে কি যেন লিখছে। আমি ওইখানে দাঁড়িয়েই বললাম, আসতে পারি ভিতরে? কেন, এসে কি করবা? রাগ করে আসলে কেন? সেটা তুমি বুঝলে এত কষ্ট হতো না আমার। ভিতরে আসবো না চলে যাব? আসো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে মিমকে বললাম, কাউকে ভালোবাসলে যত তাড়াতাড়ি পারো তাকে বলে দিবে। কেন?
সে যদি আবার অন্য কারো হয়ে যায়, তাই অন্যের কাছে গেলে গলা টিপে ওকে মেরে ফেলবো। তখন যে তুমি বিধবা হবে। ওকে মারার পর আমি নিজেও মরবো। আমি মিমের দিকে আগাতে আগাতে বললাম, তাই? মিম ওর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাই। আমি ধীরে ধীরে মিমের দিকে এগিয়ে যাচ্ছি, আর মিম পিছাতে পিছাতে খাটের সাথে পা লেগে মিম খাটের উপর পড়ে গেল। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাচ্ছি, বিছানাতে চড়ে ওর মুখের কাছে মুখ এনে বললাম, কি যেন করবে আমাকে? কই কু- 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 কিছু না তো। আমি কি কিছু বুঝি না মনে করছো? জানি না। আমি এবার একটা পা মিমের উপর তুলে দিয়ে বললাম, ওই তুমি এখন কাঁপছো কেন? কই কাঁপছি? তাই এরপরে আমি মিমের উপরে উঠে ধীরে ধীরে ওর মুখের কাছে আমার মুখটা নিতেই দেখতে পেলাম মিমের গোলাপি ঠোঁট দুটো অনেক জোরে জোরে কাঁপছে। আমার ঠোঁটটা মিমের ঠোঁটের কাছে দেখে মিম বলল, কি করবা তুমি? কেন বুঝো না কি করব? না তো। আমি যতই মুখটা মিমের দিকে নিয়ে যাচ্ছি ততই দেখছি মিমের ঠোঁট দুটো কাঁপছে, আর মিমের প্রত্যেকটা শ্বাস আমার মুখের উপর এসে পড়তেছে। আমার মনের ভিতরে কেমন জানি একটা ফিলিংস কাজ করতেছে। আমি ধীরে ধীরে আমার ঠোঁটটা মিমের ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম, আর মিম ঠোঁট লাগার সাথে সাথে কারেন্টে শক খাওয়ার মতো করে আমাকে খুব জোরে জড়িয়ে ধরলো। এমনভাবে জড়িয়ে ধরছে যেন মিম আমাকে ওর বুকের সাথে পিষে ফেলতে চায়। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি মিমকে বললাম, কি হলো ম্যাম, আমাকে কি এখন ছেড়ে দেওয়া যাবে? কি হলো? আরে লাগছে তো আমার। লাগুক, তাতে তোমার কি? ও তাই? লাগলে তো আমি আছি, আবার আদর দিব। যে আদর করছো, আর এক সপ্তাহ কোনো আদর লাগবে না। কেন? তোমার যে ওজন আর তোমার দাঁত দিয়ে আমার ঠোঁটের যে অবস্থা করছো, তাই আর কোনো আদর লাগবে না আমার। তাই না? এই কথা বলার সাথে সাথে মিম আমাকে ওর উপর থেকে নামিয়ে দিয়ে মিম আমার উপর চড়ে বসে বলল, ওই কি বললা তুমি? আমার ওজন বেশি? আমি তোমার ঠোঁটে কামড় দিছি? আরে না, তুমি তো আমাকে আদর করছো, দেখো আমার পেট ভরে গেছে তোমার আদর খেয়ে। আর একটু দিব নাকি? এখন আর লাগবে না। বেশি মিষ্টি খেলে আবার ডায়াবেটিস হবে। আর যত আদর আছে সব আদর বিয়ের পর দিও। আচ্ছা, বিয়ের পরে দিব কিন্তু। কিন্তু কি? দিনে 3 বার আমাকে রসমালাই দিতে হবে। পড়বো না আমি? কি বললা তুমি? আরে বললাম 3 বার কেন, 1000 বার হলেও তোমাকে রসমালাই দিব। মনে থাকে জানো। মনে থাকবে। ছাড়ো এখন, আমি রুমে যাব, অনেক রাত হয়েছে, ঘুমাবো। আজকে আমার সাথে থেকে যাও না। পাগল হইছো নাকি? আমাদের এখনো বিয়ে হয়নি, তাই নো দুষ্টামি, বাই, গুড নাইট। বলেই আমি মিমির রুম থেকে বের হয়ে আসলাম। এসে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুনতে পেলাম মিম ওর আব্বুকে কি যেন বলছে, তাই ওটা ভালো করে শোনার জন্য আমি এগিয়ে গেলাম। গিয়ে শুনতে পেলাম মিম আর ওর আব্বুর কথা। আব্বু, তোমাকে একটা কথা বলতাম। ওকে বল। রাগ করবা না তো? আজ পর্যন্ত তোর কোনো কথাই আমি রাগ করছি? না। তাহলে বল। না মানে আমি রবিকে। রবিকে কি? না মানে আব্বু। ভালোবাসিস তো রবিকে? অনেক। থাকতে পারবি তো সারা জীবন ওর সাথে? আব্বু। ভেবে বলছিস তো? আব্বু। আচ্ছা, আমি রবির আব্বুর সাথে কথা বলবো আজকে। মিম সাথে সাথে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আব্বু। বলেই মিম রুম থেকে বের হয়ে আসলো, আর আমি সাথে সাথে এক টানে ওকে আমার রুমে ঢুকালাম। তারপর ওকে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তোমার আব্বুকে কি বললে এসব? কেন, আমাকে ছেড়ে অন্য কারো ধান্দা আছে নাকি? আরে না, কি বলো, তুমি তো আমার সব। আসলে সত্যি বলতে কি, তোমাকে ছাড়া একা একা ঘুমাতে ভালো লাগে না, তাই তো এই ব্যবস্থা করলাম। ভালো করছো, আসো তো তোমাকে একটু আদর করি। না,
সব বিয়ের পর, এখন কোনো দুষ্টুমি না। তাই না? দাঁড়াও তাহলে, আমি আদায় করে নিতেছি। বলেই এগিয়ে গিয়ে যেই না ধরতে যাব অমনি দিল এক দৌড়। আমি আর ধরতে পারলাম না। মনে মনে আমার খুব হাসি পেল, কেননা পাগলি একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি যে আমাকে ছাড়া আর কিছুই বোঝে না। আসলে সত্যি কথা বলতে কি, ওকে ছাড়া আমারও না ঘুমাতে ভালো লাগে না। এসব ভাবতেছি তখন মিম এসে বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। আমিও আর না করলাম না। সারাটা দিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখি বাড়িটাকে বিয়ের বাড়ির মতো করে সাজানো হয়েছে। আমার আর বুঝতে বাকি নাই যে আজকে আমাদের বিয়ে হবে। বিয়ের কাজ সম্পূর্ণ করে মিমকে নিয়ে গাড়িতে করে বাড়িতে চলে আসলাম। এখন আমি বাসর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি। রুমের মধ্যে ঢুকে আমি দরজাটা বন্ধ করে নিলাম। তারপর মিম আমাকে সালাম করতে আসলে ওকে আমি আমার বুকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তারপর আমি মিমকে বললাম, কাপড় পাল্টে আসো। কেন? এতদিন যেটা পাইনি সেটা আজ সুদে আসলে বুঝে নিব। না, আজকে কিছু হবে না। এই, কাছে আসবা না বলে দিলাম। তাই না? আমি আস্তে আস্তে মিমের দিকে এগিয়ে যাচ্ছি আর মিম পিছিয়ে যাচ্ছে। পিছাতে পিছাতে দেওয়ালে গিয়ে ঠেকে গেল। তারপর মিমকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর কি আরও দেখবেন আপনারা? ইতিহাস গড়ার মিশনে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আরও এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।